আসসালামু আলাইকুম। আজকে বলবো একটু অন্য বিষয় নিয়ে। আমার আসলে উদ্দেশ্য রাজনীতি নিয়ে কথা বলা না, আমি জাস্ট অবজারভেশনের কথা বলি। আহ, তো আমার চ্যানেলে কয়েকটা আছে, একটা হলো আপনার 5E থিওরি, আর একটা হলো ফ্রম দ্য টি স্টল। তো টি স্টল মানে বাংলাদেশের চায়ের দোকানে মানুষ যেসব কথাবার্তা বলে ওর উপর রিফ্লেক্ট করে কিছু বলি। আহ, আমাকে কোনো রাজনৈতিক ট্যাগ বা এরকম কিছু দিয়ে না, আমি কারোর শত্রু না। তো আমি আসলে মেইনলি আমি এডুকেশন, এমপ্লয়াবিলিটি, এমপ্যাথি, এনভায়রনমেন্ট, এইসব বিষয় এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি কথা বলি। আমার একটু মডেল তা আজকে এডুকেশন নিয়ে একটু বলবো, এমপ্লয়াবিলিটি নিয়ে একটু বলবো। একটা গল্প দিয়ে শুরু করে, আমি 1995 সালে 96-97-তে ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হই ইকোনমিক্সে। তারপর পড়াশুনো চলতেছে, অনার্স শেষ। যখন অনার্সের সময় আসলো তখন কিছু টেনশন শুরু হয়ে গেল যে এরপরে কী করব। অনেকে দেখি যে টুকিটাকি এ করে, টাকা পয়সা কামায়, কী করব, এরকম একটা টেনশন শুরু হয়ে গেল। অনার্স শেষ হওয়ার পরে তো মাস্টার্সে ক্লাস মাঝে মাঝে হয়, হয় না, এরকম অত চাপ থাকে না আসলে। এখন বুঝি ওইটা আসলে রিসার্চ প্রোগ্রাম মাস্টার্স, কিন্তু বাংলাদেশে আমাদের সিচুয়েশন ওইরকম ছিল না। তো কি হচ্ছে, আমরা মাস্টার্স হলো, এর ভিতর একজন বলল কি যে ঢাকায় চাকরি আছে, চলে আসো। গেলাম, চাকরি যাই দেখি কি যে আমি সিচুয়েশনটা ওইরকম না। তারপর আমার এক বাল্যবন্ধু, চাচা ভাস্তিজার সম্পর্ক, সেও জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করে ফেলছে, সে বিভিন্ন জায়গায় ট্রাই করতেছে। তো একসাথে সবাইটাই, সে আমার থেকে 2 বছরের সিনিয়র, আমার থেকে আগে হয়েছে তার। তো সবার টেনশন, টেনশন কি নিয়ে আমরা তাও জানি না, টেনশন। তো সে একদিন বলতেছে যে আসলে চাচা সমস্যাটা হলো, আহ, আমি যে কি হব, আমি যে কি করব, আমি সেটাই জানি না, এটাই বড় টেনশন। দেখেন কত আগের কথা আমার মনে আছে। আসলে ওইটাই টেনশন, আমি কি করব আমি জানি না, এটাই বড় টেনশন। তা আমি কি করব আমি যদি না জানি তাহলে আমি কি, ছাগল, ভেড়া, গরু, ছাগল, পশু পাখি এরকমই তো একটা প্রাণী। ওদের যেমন উদ্দেশ্য নাই, জাস্ট চলে, আমরাও সেই কাজে ছিলাম। এর ভিতর বন্ধুদেরকে একসাথে জড়ো করলাম কয়েকজন মিলে, ওই বিসিএস পরীক্ষা সার্কুলার দিল, তোমায় পড়া শুরু করলাম। রাত দিন যাই গিয়ে একসাথে গ্রুপ পড়া, ওই এক একটা সিলেবাস নিই, ওর উপর প্রশ্ন হবে, পরের দিন একসাথে এসে বসি। বসার পরে ওই এক একজন এক একটা প্রশ্ন করে, এটা ও ওটা ও নিয়ে তাতে পরীক্ষা দিই, বিশাল প্রস্তুতি। এরপরে পরীক্ষা দিচ্ছি, ভাইবা প্রিলিমিনারি হচ্ছে, রিটেন হচ্ছে, ভাইবা হচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না। এই শুনি ও 5 লাখ টাকা দিচ্ছে, ও 5 লাখ টাকা দিচ্ছে, মানে এই একটা বিশ্রী অবস্থা। আবার এর ভিতর কেউ বললো কি যে এনজিও করো, এনজিওতে অনেক ভালো ব্যবসা, অনেক করো। এনজিওর পিছনে ঢুকলাম, হরদম এনজিও নিয়ে ছুটাছুটি, এ কাজ সে কাজ, দুনিয়ার সব তালগোল শুরু করলাম। এরপর আর একজন বলে আসলে ব্যবসার কিছু চিন্তা করা যায় কিনা, করতেছি ব্যবসা, ব্যবসায়ী লোকের সাথে কথা বলি, এই এখানে টাকা টাকা কোনো ব্যাপার না, এরকম একটা অবস্থা। পরে আসলে কিছুই না, ওই দিন শেষে চা খাওয়ার টাকা নেই, এই ছিল অবস্থা। তো এই টেনশন যে ছিল কেন, কারণ এখন বুঝি এই টেনশনগুলো আমাদের দোষ ছিল না। এবং এখন যারা অনার্স মাস্টার্স করতেছে, ইউনিভার্সিটি পড়তেছে, এদেরও দোষ না। এই টেনশন হলো আমাদের সিস্টেমের দোষ। কখন বুঝলাম, আমি ইউকেতে আসলাম 2008-এ, 7 নভেম্বরে, মানে 8-এ এসে এখানে অনার্স করলাম, মাস্টার্স করলাম। তখন আমি ভালো বুঝি নাই, কিছু বুঝছি যে আমি কি হব এটা বুঝে ফেলছি, কিন্তু তখনও ভালো বুঝি নাই। পরে আমি এরপরে এখান থেকে আরও বড় ডিগ্রি নিলাম। ডিগ্রি নেওয়ার পরে আমি যখন হায়ার এডুকেশানে পড়ানো শুরু করলাম, তখন দেখি কি যে এখানে একটা কোর্স আছে এমপ্লয়াবিলিটি। আমি যে এমপ্লয়াবিলিটির কি মডিউল পড়ে দেখি যে আল্লাহ, এটা তো আমাদের দরকার ছিল, অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্সে তো আমাদের দরকার ছিল। তো কি, ওখানে দেখি কি যে আসলে ব্যাপারটা এরকম যে আহ, যে আপনি অনার্স করতেছেন, ইউনিভার্সিটি পড়তেছেন, পড়ার পরে আপনি কি করবেন, এই পড়ার পরে কি করবেন এর জন্য এমপ্লয়াবিলিটি কোর্স আছে। এমপ্লয়াবিলিটি অ্যান্ড ওয়ার্ক, এমপ্লয়াবিলিটি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপাসিটি, এমপ্লয়াবিলিটি অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বিভিন্ন নামে কোর্স আছে, মডিউল আছে, এক একটা মডিউল 3 মাসের এক একটা। তো তখন আমি পড়ানোর জন্য তো আমাকে পড়তে হবে।
তো আমি পড়লাম, পড়াশোনার পরে আমি দেখলাম কি যে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর যে অবস্থা, আসলে সিস্টেমেটিক্যালি ডেভেলপ হতে হবে। বাংলাদেশে আমরা টেনশন নিয়ে বেরোই, কী করব কী করব। ইভেন অতি সত্যি কথা কি যে আমি এখানে পিএইচডি শেষ করার পরেও আমি জানতাম না যে চাকরির জন্য আসলে কিভাবে চাকরি খুঁজতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, চাকরি ওরা আসলে কি চায় অ্যাকচুয়ালি, আমি কিছুই জানতাম না। আমি ইউনিভার্সিটিতে চাকরির জন্য অ্যাপ্লাই করি, হয় না, ওই ভাইভাতেই ডাকে না। কেউ কেউ বলে যে আনফর্চুনেটলি ইন দিস অকেশন উই আর নট ইনভাইটিং ইউ ফর দ্য নেক্সট স্টেপ, সামটাইমস নো সাউন্ড। তো টোটালি হতাশ। পরে আস্তে 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 যখন এই হলো, পরে যখন এই এমপ্লয়াবিলিটি পড়াতে গেলাম তখন বুঝলাম যে আসল সমস্যাটা কোথায় ছিল। তো দেখেন, আমি 2003-এ মাস্টার্স করছি বাংলাদেশ থেকে, এখানে 2010-এ আবার এসে মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস করলাম, পিএইচডি করলাম, ইন্টারন্যাশনাল মাস্টার্স অফ রিসার্চ করলাম। তারপরেও জানতাম না, জানলাম যখন অ্যাকচুয়াল এডুকেশনে ঢুকলাম। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের সিস্টেমে। তো সিস্টেমে কি এখানে যে ইয়েগুলো করায়, সেখানে হলো যে আপনি কিভাবে জব মার্কেটটা কি, জব মার্কেট একজন একজন জব সিকার হিসাবে আপনি যে পড়াশোনা করতেছেন, যখন আপনি ফিউচার যখন আপনি গ্রাজুয়েট হবেন তখন আপনি কি করবেন, তো আপনাকে জব মার্কেটের প্রিন্সিপাল কি, জব মার্কেটের চেঞ্জেস কি, আগে কি কি যোগ্যতায় চাকরি হতো, এখন কি কি নতুন যোগ্যতায় চাকরি হয়, বা কি কি নতুন জিনিস জানার দরকার হয়, নেক্সট 5 বছর পরে নতুন কি কি রিকোয়ারমেন্ট আসবে, মানুষ কি কি খুঁজবে এমপ্লয়াররা, তারপরে কি সম্ভাব্য চেঞ্জ আসতে পারে, এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ, রিসার্চ টাইপের পড়াশোনা। সেখানে অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে, গ্রুপ প্রেজেন্টেশন আছে, তারপর এক্সাম আছে। একদম কমপ্লিটলি টোটাল মার্কেট A to Z সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে। এবং এই যে কয়দিন আগেই আমার এক স্টুডেন্ট, সে অনার্স পরীক্ষা দিয়েছে, এখনও তার রেজাল্ট বের হয় নাই, সে আমাকে মেল পাঠাইছে যে স্যার সরি, আমার একটা রেফারেন্স লাগবে। তো রেফারেন্স লাগবে, কোম্পানির থেকে রেফারেন্সের জন্য লেটার আসলো আমার কাছে, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম। তার মানে কি যে তার চাকরি হয়ে গেছে, তার অনার্সের রেজাল্ট হয় না কিন্তু চাকরি হয়ে গেছে। কিসের ভিত্তিতে? যে আমার এক্সাম হয়েছে, এক্সাম ভালো হয়েছে, বা আমি এই কদিনের ভিতর রেজাল্ট পেয়ে যাব। তার আগে রেজাল্টগুলো দেখছে ভালো, যে ফাইনাল পরীক্ষাও তার খারাপ হবে না। এবং আমি লিখে দিলাম সুন্দর করে, ওই ব্যাপারে তার রেজাল্ট হয় নাই, তবুও কেন তাকে চাকরি দিতে হবে একটু লিখে দিলাম। চাকরি হয়ে গেছে, আমাকে কংগ্রাচুলেশন জানাইছে। দেশে তো মিষ্টি খাওয়ার নিয়ম নাই, ইউরোপিয়ান মেয়ে, কংগ্রাচুলেশন জানাইছে। তো তার মানে কি যে সে জানে, এবং আমি একটার কথা বলছি, এদের সবারই প্রায় একই অবস্থা। তারা জানে কি কি করতে হবে, কিভাবে করতে হবে। অর্থাৎ যখন তার অনার্স শেষ, তখন সে জানবে যে আমাকে কোথায় হিট করতে হবে, যদি হিট করি, যদি আমার পছন্দ মতো জব যদি পেয়ে যায়, তাহলে সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হয়, বা একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হয়, বা কিভাবে সিভি লিখতে হয়, এই সব কিছু সে জানে। এবং কিভাবে কোন ধরনের ইনফরমেশন তার দরকার, বা কোন ধরনের কোর্স, 1-2 দিন 5-10 দিনের কোর্স তার দরকার, সে সব কিছু সে বুঝে যায়। বুঝে যাওয়ার পরে সে তার জায়গায় ঢুকে যায়, সে তার চাকরি পেয়ে যায়। কিন্তু দেখেন বাংলাদেশে এই সিস্টেমটা নাই, একদমই নাই। এবং আমরা তো ছাত্রদের দোষ দিই, আমাদের দোষ দিই, আমাদের দোষ না। আমি তো এখন আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আমি বাংলাদেশ থেকে যে অবস্থায় অনার্স মাস্টার্স করছি, যে হতাশায় আমি ছিলাম, আমি কেন চোর ডাকাত বদমাইশ না হয়ে আমি কেন ভালো থাকলাম। চোর ডাকাত বদমাইশ হওয়ারই কথা ছিল, মানুষ চোর ডাকাত বদমাইশ হয় ওই কারণে। ইউনিভার্সিটিগুলো থিওরির পর থিওরি, থিওরির পর থিওরি পড়ায়, কিন্তু এই থিওরি, এই নলেজ কীভাবে বিক্রি করে, জব মার্কেটে বিক্রি করে তাকে দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু শেখায় না। তা আমি জানি না এখন কোনো পরিবর্তন আসছে কিনা, আমার মনে হয় না আসছে, কারণ ইয়াং ছেলেপেলেদের সাথে আমার যোগাযোগ থাকে, সবসময় আছে। আমার মনে হয় না কোনো পরিবর্তন আসছে, পরিবর্তন আসার দরকার। তো আমি এই ইউনিভার্সিটির জন্য আমার ইউনিভার্সিটির জন্য একটা মডেল তৈরি করছি, সেমিনারে ডিসকাশন হবে, হওয়ার পরে সেটা যদি কোনো কিছু করা যায় আমি করব। তো আমি সবাইকে বলছি, যারা ইউনিভার্সিটি টিচার আছেন বা এরকম এই পর্যায়ে যারা আছেন, কেউ যদি আমার ভিডিও, আমি অত জনপ্রিয় লোক না, ভিডিও মাঝে মাঝে মনে চাই করি, যদি ভিডিও চোখে পড়ে তাহলে ওই জিনিসটা করেন। এখানকার এমপ্লয়াবিলিটির জন্য যেই ম্যাটেরিয়ালস দরকার, কি কি দরকার, কেমন কারিকুলাম হতে হবে, কেমন এক্সাম বা কেমন অ্যাসাইনমেন্টস, তারপর কত ঘন্টার কোর্স, কি কি জিনিস থাকবে, A to Z সব আমি রেডি করে দেব। আমি সব রেডি করে দেব, শুধু পড়াতে হবে। যদি টিচাররা যদি মনে করেন
যে না এটা তো আমরা নিজেরাই পড়িনি, তো আমরা পড়বো কিভাবে? না, আমি স্লাইড থেকে শুরু করে কোন কোন রেফারেন্স বই সব কিছু ম্যানেজ করব, এবং যদি মনে করেন টিচারদের সাথে আমার নলেজ আমি শেয়ার করব, এবং টিচাররা পড়াবেন, এবং স্টুডেন্টদের অনার্স পাশ করার আগে একটা মেয়ে বুঝে ফেলবে যে আমি কি এই মুহূর্তে বিয়ে করব না চাকরি করব। যদি চাকরি করি তাহলে আমার বিয়ের বৈবাহিক লাইফটা কেমন হবে, কারণ ওই সময় মেয়েদের বয়সটা একটা পর্যায়ে পৌঁছে যায়, বিয়ে একটা টেনশন থাকে। আবার যদি চাকরি না করে যদি বিয়ে করি তাহলে আমার লাইফটা কেমন হবে, যদি চাকরি করি তাহলে আমার সম্পর্ক হাজবেন্ডের সাথে কেমন হবে, আমি কোন ধরনের চাকরি আমার খোঁজা উচিত বা কোন টাইপের, পরিষ্কার একটা ধারণা হয়ে যাবে। তো যাই হোক, সংশ্লিষ্ট যারা আছেন আমি সবাইকেই বলি, অনুরোধ করি যে আপনারা যদি কেউ কোনো ইউনিভার্সিটির ডিন বা ইউনিভার্সিটি এরকম পর্যায়ে থাকেন, তারা যদি আমার ভিডিও দেখেন, আমি বলছি আমি না, আমার থেকে অনেক হাই কোয়ালিটির টিচার সারা বিশ্বে আছে, বাংলাদেশে বাড়ি, সারা বিশ্বে আছে, তারা এমপ্লয়াবিলিটি, অন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, ক্রিয়েটিভিটি এগুলো পড়ায়, একাডেমিক স্কিলস এগুলো পড়ায়। তাদের কাছে মডিউল আছে, তাদের কাছে আইডিয়া আছে। তো তাদেরকে আপনারা অ্যাট্রাক্ট করেন, করে একটা পরিস্থিতি ডেভেলপ করেন। যদি হেল্প দরকার হয় বলেন, হেল্প চান, আমরা হেল্প করবো। আমারই নেটওয়ার্কে বিরাট ইন্টারন্যাশনাল এরকম ফিগারে 20-25 জন শিক্ষক আছেন যাদের প্রোফাইল অনেক হয়, আমি তাকানোর সময় এরকম তাকাই তাদের দিকে, এত বড় আমার থেকেও। তো তাদেরকে আমি একসাথে করতে পারবো, আমি হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে।